স্বাগত নিউজ 24 বেলা 11টার বিরতিহীন সংবাদে। সঙ্গে আছি আমি আসমাতুলি। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে দেশে। 24 ঘন্টায় সারা দেশে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩,৯০৮ জন, যা ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এই অবস্থায় মহামারীর নতুন ধাক্কা সামাল দিতে চলাফেরা ও লোক সমাগমের ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি আরোপের কথা ভাবছে সরকার। আজ আসতে পারে এই সংক্রান্ত নির্দেশনা। বিশেষজ্ঞরা বলছেন, দেশে পর্যাপ্ত জেনোম সিকোয়েন্স না হওয়ার কারণে কমানো যাচ্ছে না করোনা সংক্রমণ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ, তবে এই তথ্যের বাইরে সংক্রমণ বৃদ্ধির কারণ নিয়ে গেল 5 দিনে স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের কোনো বক্তব্য নেই। অথচ মাত্র 7 দিনে দেশে করোনা রোগী বেড়েছে 20,000-এর বেশি। মৃত্যু তালিকাও ছাড়িয়েছে 200-র উপরে। ফেব্রুয়ারিতে সারা দেশে আক্রান্ত শনাক্তের হার যেখানে 2%-এরও নিচে ছিল, গেল 24 ঘন্টায় তা ছাড়িয়েছে 17%। এ অবস্থায় রাজধানীর সরকারি হাসপাতালগুলোয় আইসিইউ রোগীতে পরিপূর্ণ। নির্ধারিত 10টি সরকারি কোভিড ডেডিকেটেড হাসপাতালের 108টি আইসিইউ শয্যার মধ্যে খালি মাত্র 3টি শয্যা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার বর্তমান স্ট্রেনের ধরন সম্পর্কে না জেনে সংক্রমণ প্রতিরোধ করা প্রায় অসম্ভব। আমাদের এখানে যেটা হচ্ছে যে ইংল্যান্ডের কিছু ভেরিয়েন্ট এখানে পাওয়া গেছে, তা আমাদের এই জায়গাটাতে কিন্তু বৈজ্ঞানিক গ্যাপ রয়ে গেছে। সুতরাং আমাদের যে আজকে যেই জায়গাটা, এটা কোন ধরনেরটা এটা বাড়াচ্ছে, সে বৈজ্ঞানিক বিশ্লেষণ আমাদের নাই। করোনা সংক্রমণ বৃদ্ধির সাথেই পাল্লা দিয়ে যেন কমেছে টিকা গ্রহণকারীর সংখ্যা। ভ্যাকসিন এক্সপার্ট রিভিউ কমিটি বলছে, দেশে ভাইরাসের পর্যাপ্ত জেনোম সিকোয়েন্স না হওয়ার কারণে কমানো যাচ্ছে না এই সংক্রমণ। যাও বা জেনোম সিকোয়েন্সিং হয়, দুর্ভাগ্য হচ্ছে সেগুলো কিন্তু সে নির্দিষ্ট রোগীর জেনোম সিকোয়েন্সিং, সেটা রিলেট করা যাচ্ছে না যে আসলে রোগীর যে রোগের লক্ষণ এবং সংক্রমণের যে ধরন, সেটার সঙ্গে জেনোম সিকোয়েন্সের সম্পর্কটা। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে করোনার নতুন স্ট্রেন আছে কিনা তা জানতে জেনোম সিকোয়েন্স নিয়ে কাজ করছে আইইডিসিআর, বিসিএসআইআর সহ দেশের বেশ কিছু প্রতিষ্ঠান। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। চলমান টিকাদান কর্মসূচিও লাগাম টানতে পারছে না বৈশ্বিক করোনা ভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই হু হু করে বাড়ছে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় বিশ্বে এ ভাইরাসে সংক্রমিত হয়েছে আরও 5,80,000-এর বেশি মানুষ, প্রাণহানি প্রায় 10,000। এ নিয়ে বিশ্বজুড়ে মোট শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 12,77,00,000। প্রাণহানির সংখ্যা গড়িয়েছে 27,96,000-এ। ব্রাজিলে দৈনিক সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রেও অব্যাহত রয়েছে সংক্রমণের ঊর্ধ্বগতি। ভারতে ফের বাড়ছে কোভিড সংক্রমণের হার। 24 ঘন্টায় দেশটিতে 62,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। ইউরোপেও বেড়েছে সংক্রমণ। এই পরিস্থিতিতে জার্মানিতে 2 সপ্তাহের কঠোর লকডাউন দিতে সরকারের প্রতি আহ্বান জানান দেশটির চিকিৎসকরা। চলতি বছরের গ্রীষ্মের শেষ দিকে করোনা ভাইরাসের হার্ড ইমিউনিটি অর্জন করবে রাশিয়া। রোববার টেলিভিশনে দেয়া ভাষণে এ মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা লাগিয়ে আন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ, অ্যাডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের চাকরি স্থায়ী করা, 4% সুদে হাউস লোন ও বিমার সুবিধা সহ বিভিন্ন দাবিতে তারা এই আন্দোলন করছেন। সোমবার সকাল 8টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে এই আন্দোলন শুরু হয়। এ বিষয়ে সাধারণ কর্মচারী ট্রেড ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম ভুট্টো জানান, 3 বছরের বেশি সময় ধরে এসব দাবি আদায়ের কথা চলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে। দাবি না মানা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট মিটিং অনুষ্ঠিত হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ট্রেড ইউনিয়নের নেতারা। সারা দেশে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, সমাবেশে বিএনপি নেতারা কি দাবি জানাচ্ছেন?
গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন লোকের মৃত্যু হয়েছে গুলিতে। সেটি এই ঘটনার প্রতিবাদে জেলা এবং মহানগর বিএনপি বরিশাল নগরীর সদর রোডে বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ চলছে। তবে আমরা দেখেছি যে সমাবেশ শুরুর আগে নেতাকর্মীদের সমাবেশ স্থলে আসতে পুলিশ বাধা দিয়েছে এবং পুরো সমাবেশ স্থল চারদিক থেকে পুলিশ ঘেরাও করে রেখেছে। তার মধ্যে থেকেও নেতাকর্মীরা আসছে এবং সকাল 10:30টার দিকে সমাবেশ শুরু হয়েছে। এখানে রয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন এবং সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া। তারা মূলত 26 মার্চে বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, অর্থাৎ লোকজন মারা গিয়েছে, তার প্রতিবাদ জানিয়েছেন এবং এই ঘটনার জন্য সরকারকে দায়ী করেছেন এবং তারা এখান থেকে মূলত সরকারের পদত্যাগ দাবি করছেন এবং আরও নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন। তারপরে আসলে তাদের যে মূল কথা, আসলে সরকারের যে নানাবিধ অন্যায় কার্যক্রমের প্রতিবাদ তারা করছেন বলে আমরা এখান থেকে দেখছি, কিন্তু কোনো বক্তা কিন্তু সরকারের পতন দাবি করে ফেলেছেন। তো নেতাকর্মীরা এখনো আসছেন, বিভিন্ন জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল আসছেন এবং পুলিশ তাদেরকে নজরদারির মধ্যে রাখেছেন। সমাবেশ শেষে তাদের মিছিলের কর্মসূচি রয়েছে, তবে সেটি আসলে করতে পারবে কিনা, কারণ এখানে পুলিশের বেষ্টনী রয়েছে, সুতরাং সেটি কিছুক্ষণ পরেই বলা যাবে। তো এই ছিল বিএনপির সমাবেশ থেকে, সদর থেকে ফিরছি আপনার কাছে তুলি। রাহাত, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে বিএনপির সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাহাত খান। আর্থ সামাজিক বিভিন্ন সূচকে বাংলাদেশের শক্তিশালী অবস্থান ও স্থিতিশীল পরিবেশের কারণে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব। নিউজ 24কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। দেশটিতে দক্ষ বাংলাদেশি কর্মীর প্রচুর চাহিদার কথাও জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত। অন্যদিকে রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন ইসা বিন ইউসুফ আল দুহাইলান। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর পার করছে বাংলাদেশ ও সৌদি আরব। নিউজ 24কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই সম্পর্কের মূল্যায়ন করলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। The two brotherly countries have a strong relationship based on the common understanding of true Islam and politics and economic, culture and many other fields. এ সময় বাংলাদেশে সরকারি ছাড়াও বেসরকারি বা প্রাইভেট সেক্টরে বিপুল বিনিয়োগ সম্ভাবনার কথা জানান সৌদি রাষ্ট্রদূত। Bangladesh has stability and security. This is one thing. Also, the laws regarding investment, it's helping the investors and companies and businessmen to come Bangladesh to explore. শুধু বাংলাদেশে না, সৌদি আরবেও বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যাপক বাণিজ্যের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন ইসা বিন ইউসুফ আল দুহাইলান। And me call the investors and the businessmen to come to Saudi Arabia and to participate in the huge projects in the new city of Neom and in the coast of Red Sea and in many other areas. বাংলাদেশে আটকে পড়া কর্মীরা সঠিক নিয়ম মেনে সৌদি ফিরতে পারবেন উল্লেখ করে দেশটিতে বিপুল দক্ষ শ্রমিকের চাহিদার কথা জানান সৌদি রাষ্ট্রদূত। Each morning we have 3,000 opportunity for Bangladeshi to work in Saudi Arabia. We issue here in the embassy. How even in COVID-19 crisis? It's still. রোহিঙ্গা সংকটে ওআইসির উদ্যোগ ছাড়াও সৌদি সরকারের সহযোগিতার হাত সবসময় বাংলাদেশের সাথে থাকবে বলেও উল্লেখ করেন সৌদি রাষ্ট্রদূত। From a political perspective and also from a humanitarian point of view. লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। শবে বরাত ও রমজানের আগে চড়া নিত্যপণ্যের বাজার, যার সুবিধা নিচ্ছেন কিছু মুনাফাখোর ব্যবসায়ী। সরকারি বিপণন সংস্থা টিইসিবির হিসেব বলছে টানা ১ মাস ধরে ঊর্ধ্বমুখী অন্তত ১ ডজন জরুরি পণ্যের দাম। নিয়ন্ত্রণহীনভাবে দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা ঝুঁকছেন টিসিবির পণ্যের দিকে। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক বাজারে মূল্য বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে দেশের বাজারে। ক্যাব বলছে নজরদারি বাড়াতে হবে অতি মুনাফাপ্রবণ ব্যবসায়ীদের উপর। নয়ন বুড়া জয়কে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান।
সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবে গেল এক মাসে মসুর ডালের দাম বেড়েছে 5%। দেশি পেঁয়াজের দাম বেড়েছে 8%। এছাড়া ব্রয়লার ও লাল লেয়ার মুরগির দাম নিয়ন্ত্রণহীন। অন্যদিকে গেল এক মাস ধরে ঊর্ধ্বমুখী সয়াবিন, চিনি, আটা সহ জরুরি অনেক নিত্যপণ্যের দাম। রমজান ঘিরে প্রয়োজনীয় পণ্য সরবরাহ বাড়লেও এখনও দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে বেড়েই চলছে দাম। সরবরাহ স্বাভাবিক থাকলেও চাহিদা বেড়ে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে বেশি মুনাফা হাতিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা, যদিও ব্যবসায়ীরা দোহাই দিচ্ছেন আন্তর্জাতিক বাজারের। চাহিদা বাড়ছে তার কারণে, অনেক সময় আমদানি কম হয় তার কারণে হয়, বাজার পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে মালের ঊর্ধ্বগতিটা হয়। চট্টগ্রাম সমুদ্র বন্দর কর্তৃপক্ষ বলছেন এবার পণ্য আমদানি কয়েক বছরের রেকর্ড ছাড়িয়েছে, ফলে রমজানে পণ্য সংকটের শঙ্কা নেই। যথেষ্ট পরিমাণে কিন্তু ছোলা, খেজুর আসতেছে, কোল্ড স্টোরেজে আছে, এখন কিন্তু এগুলো আসা শুরু হয়েছে, অর্থাৎ এই আসার মধ্যে কমবে না। খুচরা বাজারে বাড়তি দামের কারণে টিসিবির পণ্য সংগ্রহে নেমেছেন ক্রেতারা। তেল, চিনি, মসুর ডাল এবং পেঁয়াজ কিনতে ক্রেতাদের এমন দীর্ঘ সারি। আমরা দোকানে অনেক দামে পাচ্ছি, সেজন্য আমরা এখান থেকে নিচ্ছি টিভি থেকে। এখানে দোকানে অনেক দামি বিক্রি করতেছে। দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির কারণে আমরা এখন টিসিবির মুখাপেক্ষা হয়ে গেছে। কিছু কিছু অসাধু ব্যবসায়ী সরবরাহ সংকটের প্রশ্ন তুলে মূল্য বৃদ্ধি করছে। এই প্রবণতা অতি মুনাফার প্রবণতা। এই অতি মুনাফা যাতে কেউ না করতে পারে সেদিকেও দৃষ্টি দেওয়া দরকার। টিসিবি বলছে শিগগিরই আরো নতুন পণ্য যোগ হবে এই তালিকায়। চট্টগ্রাম মহানগরীতে স্টিপ 22টি পয়েন্টে এর সঙ্গে যুক্ত হবে। টিসিবিতে সয়াবিন তেল বিক্রি হচ্ছে 90 টাকা লিটার, চিনি 50 টাকা, মসুর ডাল বিক্রি হচ্ছে 55 টাকায়, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় মর্যাদায় আজ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। এই রাতকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এ উপলক্ষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সহ দেশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। আরও জানাচ্ছেন হাসান কামরুল। হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। ফার্সি শব্দ শব অর্থ রাত, আর বরাত অর্থ মুক্তি বা নিষ্কৃতি। শবে বরাত মুসলমানদের কাছে লাইলাতুল বরাত নামেও পরিচিত। মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। রাত শব্দের মূল অর্থটা যদি লক্ষ্য করি তাহলে এর অর্থ হচ্ছে যে পরিত্রাণ বা সৌভাগ্য লাভ করা। মুসলমানরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির সহ বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করেন। এই বছরের মধ্যে কত লোক মারা যাবে, কত লোক শিশু জন্ম নেবে, কারা হজ করবে এবং কারা হজের চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হবে, মনোনীত হবে, সবটাই কিন্তু এই লাইলাতুন নিসফে মিন শাবান আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তিনি ফয়সালা করেন। করোনা মহামারীর কারণে গেল বছর মসজিদে না গিয়ে মুসল্লিদের ঘরে বসে ইবাদত করার আহ্বান জানায় ধর্ম মন্ত্রণালয়। তবে এবার এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। হাসান কামরুল, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। মিয়ানমারে চলমান রাজনৈতিক অস্থিরতার জেরে দেশটিতে আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম সংকোচনের পরিকল্পনা করছে। দেশটিতে বেশ কয়েকটি দক্ষিণ কোরীয় আর্থিক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম কমিয়ে আনার কথা ভাবছে। সিউল বলছে, মিয়ানমারে গেল 2 মাসের রাজনৈতিক অস্থিরতায় স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। এর জন্য তাদের কিছু প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের যাওয়ার কথা ভাবছে। সাম্প্রতিক বছরগুলোয় মিয়ানমারের কার্যক্রম সম্প্রসারণ করেছিল দক্ষিণ কোরিয়ার কয়েকটি ব্যাংক, বীমা ও কার্ড সেবাদানকারী প্রতিষ্ঠান। এবার আন্তর্জাতিক। মিয়ানমারের কারেন রাজ্যে সামরিক বিমান হামলার পর 3000-এর বেশি গ্রামবাসী পালিয়ে প্রতিবেশী দেশ থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন। একটি সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকায় এ হামলা চালানো হয়েছে। রোববার এ তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে
গণমাধ্যম। শনিবার রাতে থাইল্যান্ড সীমান্তবর্তী মুত্রাও জেলার 5 এলাকায় এই বিমান হামলা চালানো হয়। এই সময় আশ্রয় কেন্দ্রেও হামলা চালায় সামরিক বাহিনী। জান্তা সরকারের চরম নৃশংসতার প্রতিবাদে শনিবার থাইল্যান্ড সীমান্তের কাছে দেশটির নিরাপত্তা বাহিনীর এক তল্লাশি চৌকিতে হামলা চালায় বিদ্রোহী কারেন গোষ্ঠী। ওই হামলায় 10 সেনা সদস্য নিহত হয়। তার পাল্টা জবাব হিসেবে কারেন বিদ্রোহীদের গ্রামে সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আফ্রিকার দেশ মোজাম্বিকের পালমায় জঙ্গি হামলার ঘটনায় নিহত হয়েছেন প্রায় ডজন খানেক মানুষ। উত্তরাঞ্চলে এই হামলা হয়েছে বলে তথ্য দিয়েছেন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র। একটি হোটেলকে জিম্মি করার চেষ্টাকালে সাধারণ মানুষ পালানোর চেষ্টা করার সময় গুলিতে 7 জন প্রাণ হারান। স্থানীয় এবং বিদেশি কিছু অতিথিকে সেখান থেকে উদ্ধার করা হয়। বুধবার থেকে জঙ্গিদের হামলার শিকার হচ্ছে ওই এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, এক সমুদ্র সৈকতে উদ্ধারের অপেক্ষায় রয়েছেন তারা। নৌ চলাচল বিষয়ক ট্রাফিক ওয়েবসাইটে দেখা যাচ্ছে পালমার চারপাশে বিপুল সংখ্যক নৌযান অপেক্ষা করছে। যাত্রীবাহী জাহাজ, কার্গো ও নৌকা সহ বিভিন্ন মাধ্যমে লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে। খেলার খবর। ত্রিদেশীয় ফুটবল সিরিজের ফাইনালে আজ নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। 15 বছর পর বিদেশের মাটিতে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনাল খেলতে নামা বাংলাদেশের সামনে ট্রফি জয়ের হাতছানি। শেষ পর্যন্ত বিদেশ থেকে ট্রফি জিতে দেশে ফিরতে পারলে সেটি বাড়তি প্রাপ্তি হিসেবে যুক্ত হবে বলছেন বাংলাদেশ কোচ জেমি ডে। নেপালের কাঠমান্ডু থেকে মাহফুজুল ইসলামের রিপোর্ট। সোনালী রঙের এই ট্রফিটা জয়ের জন্য এত সব আয়োজন। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনালের আগে আনুষ্ঠানিক ফটো সেশনে হাস্যোজ্জ্বল দু দলের অধিনায়ক ও কোচ। ফাইনালের আগে মাঠের অনুশীলন করেনি বাংলাদেশ ও নেপাল উভয় দল। টিম হোটেলে সুইমিং আর জিম সেশনে ব্যস্ত ছিলেন বাংলার ফুটবলাররা। টুর্নামেন্ট শুরুর আগে বড় কোনো প্রত্যাশা না থাকলেও ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ জেমিডে ও ক্যাপ্টেন জামাল ভুঁইয়া বলছেন, ট্রফি জিততে পারলে ভালো হবে এবং এটি হবে বাড়তি একটা পাওয়া। আমরা 2 ম্যাচে 2 দল খেলিয়েছি। ফাইনাল সবসময় ভিন্ন কিছু। আমরা ট্রফি জিততে পারলে সেটি হবে দারুণ কিছু। টুর্নামেন্ট নিয়ে বড় কোনো প্রত্যাশা না করলেও আমি মনে করি এখানে এসে আমাদের বেশ উপকার হয়েছে। জুনে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিতে বাড়তি মাত্রা যুক্ত হয়েছে। এদিকে ফাইনালে উভয় দলে ট্রফি জয়ের সম্ভাবনা দেখছেন নেপাল কোচ বাল গোপাল মহার্জন। ফাইনালে 2 দলের সমান সম্ভাবনা আছে। টুর্নামেন্টে এখনো কোনো দলের স্ট্রাইকাররা গোলের দেখা পায়নি। এটি নিঃসন্দেহে হতাশা। তবে আমি মনে করি ফাইনালে এই সমস্যার সমাধান হবে। ফাইনালে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন জামাল ভুঁইয়া, আর পূর্ণ শক্তির বাংলাদেশ দলকেই দেখা যাবে মাঠের লড়াইয়ে। 15 বছর পর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ। নেপালে আসার আগে ট্রফির দিকে চোখ না দেওয়ার একটা কথা বলেছিলেন জেমিডে, কিন্তু সেখান থেকে কিন্তু কিছুটা হলেও তিনি সরে এসছেন। শেষ পর্যন্ত স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে ট্রফি নিয়ে বাংলাদেশে ফিরতে পারলে বাংলাদেশের ফুটবলের জন্য বাড়তি কিছু প্রাপ্তি হবে, এটা নিঃসন্দেহে বলাই যায়। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। আগামী 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস 2020 আসর। সারা দেশ থেকে মোট 31টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছেন 5300 অ্যাথলিট। 10 দিনব্যাপী এই আয়োজন ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে অ্যাথলিটদের সব ধরনের সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুল ইসলাম। আগামী 1 এপ্রিল পর্দা উঠছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের। দেশের সর্ববৃহৎ এই গেমস চলবে 10 দিন ব্যাপী। এবারের আসরে 31টি ডিসিপ্লিনে অংশ নেবেন 5300 জন ক্রীড়াবিদ। এই গেমসকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলছে জোর প্রস্তুতি। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে চমক, এমনটা ইঙ্গিত দিয়েছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন, সম্মতি জ্ঞাপন করেছেন এবং ভার্চুয়ালি উনি উদ্বোধন করবেন। এবং চমক তো অবশ্যই থাকবে, যেহেতু জাতির পিতা জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা নবম বাংলাদেশ গেমস করছি। জাতির পিতার নামে উৎসর্গিত এই গেমস
অন্যান্য বারের থেকে ইনশাল্লাহ এবার চমক হবে এবং আরো ভালো হবে ইনশাল্লাহ। এবারের আসরে আয়োজকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনা। স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে সকল ভেন্যুতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান শাহেদ রেজা। তো সবাই আমরা সতর্ক এবং যেভাবে এটাকে মোকাবিলা করে সুন্দরভাবে আমরা প্রোগ্রামটা করতে পারি, যে ব্যবস্থা নেওয়ার সমস্ত ব্যবস্থা ইতিমধ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নিয়েছে এবং সরকারিভাবে আমরা সমস্ত রকমের সহায়তাও পেয়েছি এবং বিভিন্ন জায়গায় ভেন্যুগুলোতেই আমাদের সমস্ত মেডিকেল কমিটির লোকজনরা উপস্থিত থাকবেন এবং সমস্ত টেস্ট করেই কিন্তু গেমসটা হবেন। এবারের গেমসের জন্য দক্ষিণ কোরিয়া থেকে বিশেষ নির্দেশনায় তৈরি করে আনা হয়েছে 1271টি পদক। তৌহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এখন এ পর্যন্তই সাথে থাকায় ধন্যবাদ সবাই।